জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে ১৩ দিন মুলতবির পর রোববার থেকে আবারও শুরু হয়েছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই অধিবেশন শুরুর পরপরই অনির্ধারিত বিতর্কে উত্তপ্ত ছড়ায়। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান জানিয়ে সংসদে মুলতবি নোটিশ দেন বিরোধী দলীয় নেতা। এ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়। পরে বিরোধী নেতার মুলতবি প্রস্তাব নিয়ে ৩১ মার্চ ২ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ১৩ দিন মুলতবি থাকার পর পুনরায় শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। ডেপুটি স্পিকারের সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার আহ্বান জানান। আমি জেনে শুনেই এই সময় এই বিষয়টা উত্থাপন করেছি। এরপর অনির্ধারিত বিষয়ে আলোচনায় দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর বিষয়ে উত্থাপন করলে পর্যায়ক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ নিয়ে কথা বলেন। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫, যেটা আদেশ নম্বর ১ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে নোটিশে বিস্তারিত লেখা আছে। অর্ডার্স অব দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। ৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও ২-৪ কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলব। এক পর্যায়ে আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত। পরে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেন, জুলাই জাতীয় সনদ ধারণ করতে চায় সরকারি দল বিএনপি। মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না, আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। আলোচনার এক পর্যায়ে ৩১ ডিসেম্বর এ বিষয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় নির্ধারণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ২ ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলের ফিলিং স্টেশনগুলোতে মিলছে না অকটেন পেট্রোল। এতে ভোগান্তিতে পড়েছেন বাস, ট্রাক ও মোটরসাইকেলের হাজারো চালক। সেচ কাজে ডিজেলও মিলছে না কৃষকদের। জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অকটেন পেট্রোল সরবরাহ বন্ধ লেখা ব্যানার টাঙানো। পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাদের হিমশিম খেতে হচ্ছে। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের প্রতিবেদনে জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সারা দেশের মতো টাঙ্গাইলেও অকটেন পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল না থাকায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু হয়ে রাজধানীতে ফেরা মানুষের ভোগান্তি আরও বেশি। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। জেলার মাত্র ২-১টি পাম্পে তেল দিলেও তা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। বেশিরভাগ পাম্পেই অকটেন পেট্রোল নেই এমন সাইনবোর্ড দেখা গেছে। ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালক ও চাকুরিজীবীরা। তেলের ক্রাইসিস ভাই, কয়েকদিন ধরে ঘুরে যেতেছি, তেল পাই না। ১ লিটার তেল আমার যদি ৫ কিলোমিটার দূরের থেকে ১ লিটার তেল লাগে, ১০০ টাকার তেল না লাগে, আমি চলবো কিভাবে ভাই? তেল যেভাবে দিতেছেন এটার বিশৃঙ্খলা তৈরি করতেছেন, যে বিশৃঙ্খলা সরকারের বদনাম হইতেছে। প্রতি পাম্পে যদি তেলটা পর্যাপ্ত পরিমাণ দিত, তাহলে আমাদের ২০০ টাকার তেল দিলে মোটামুটি ২ দিন অফিস করতে পারতাম। অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে তেল পাওয়া গেলেও কৃষকরা ঠিকমতো পাচ্ছে না ডিজেল। পাম্প থেকে মাত্র ২ লিটার ডিজেল দিলেও কয়েক ঘন্টা পর তাও বন্ধ হয়ে যায়। তেল দিতেছে না, ২ লিটার করে তেল দেয়, আমার স্ক্রিন নষ্ট হয়ে যাইতেছে। জমি নষ্ট হয়ে যে বানিয়েছে, ধান নষ্ট হয়ে যে বানিয়েছে, আমরা ২ লিটার তেলটা কি করব? জ্বালানি তেলের সরবরাহে চরম ঘাটতির কথা জানান পাম্প মালিকরা। হাফিজা খানম জুথি, মাই টিভি।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবেকে আছেন সহকর্মী সাদিয়া মৌ, যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, রাজধানীর আজ ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের আসলে চাপ কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাওন, আপনি যে প্রশ্নটি করেছেন যে যানবাহন খাতে অর্থাৎ পেট্রোল পাম্পে কেমন ভিড় দেখছি, আমি বর্তমানে আছি একটু জানিয়ে রাখি পরিবাগ মেঘনা ফিলিং স্টেশনে, এবং এখানে আমরা যেটি দেখছি সকাল থেকে এখন পর্যন্ত মানুষের যে ভিড় রয়েছে এই ভিড় কিন্তু শাহবাগ মেট্রো স্টেশন পর্যন্ত লাইন দাঁড়িয়েছে, এবং আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে যাচ্ছি। এবং আমরা যদি একটু ছোট করে বলতে থাকি, এখানে রাইড শেয়ারিং যেই বাইকগুলো রয়েছে তারা কিন্তু এখানে 600 টাকার করে তেল পাচ্ছেন বলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এবং সাধারণ যারা রয়েছেন বাইকার তারা পাচ্ছেন 5 লিটার, অর্থাৎ রেশনিং পদ্ধতিতে যেটা নির্ধারিত করা হয়েছে ঠিক সেটাই পাচ্ছেন, এবং এইটা নিয়ে কোনো অভিযোগ তাদের মধ্যে নেই। এবং এর সাথে একটু বলে রাখি, প্রাইভেট কার যেটা রয়েছে সেটা 10 লিটার করে দেওয়া হচ্ছে, এবং জিপ দেওয়া হচ্ছে 20 লিটার করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি বারডেম হসপিটালে একটি অ্যাম্বুলেন্স এসেছে, এবং রাষ্ট্রীয় খাতে যে গাড়িগুলো রয়েছে এবং হসপিটাল এবং জরুরি সেবা খাতে তাতে সেই গাড়িগুলোতে কিন্তু ট্যাঙ্কি ফুল করে দেওয়া হচ্ছে, এবং এই নির্দেশনা তাদের কাছে রয়েছে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি শাওন, সেটি হচ্ছে একই গাড়ি দুইবার যেন পাম্প থেকে গাড়ি আর কি তেল না নিতে পারে, এর জন্য প্রতিটি পাম্প থেকে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই উদ্যোগটি কিছুটা মজার হলেও সেটি বেশ কার্যকর বলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্যোগটি হলো প্রতিটি তেল সংগ্রহের পর তারা কালি দিয়ে দিচ্ছে, অর্থাৎ যেই গাড়িগুলো এখানে তেল সংগ্রহ করেছে সেখানে তারা ছোট্ট করে একটি কালি দিয়ে দিচ্ছে, এবং এতে করে একটি গাড়ি যেন ডাবল বার আর কি দ্বিগুণ ভাবে তারা ট্যাঙ্কি ফুল করতে না পারে, এবং রেশনিং পদ্ধতি থেকে যতটুকু নির্ধারিত করা হয়েছে ঠিক ততটুকুই যেন পেতে পারে, এই ব্যাপারটি তারা নিশ্চিত করছে। এবং আমরা একটু জানতে চাবো এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যারা রয়েছেন তারা আসলে তেল কতটুকু পেয়েছেন, এবং আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। একটু আপনার সাথে যদি কথা বলতে চাচ্ছি, কতটুকু তেল পেয়েছেন? এই পাম্পগুলোতে মূলত 5 লিটার করেই দিচ্ছে, কিন্তু অন্য পাম্পে গেছি অনেক বড় লাইন আসলে। হ্যাঁ যে সাউন্ড যেটাই শুনতে পাচ্ছিলেন একজন গ্রাহকের কাছে, অন্য পাম্প তিনি আসলে ঘুরে এসেছেন, কিন্তু সেই পাম্পগুলোতে ছিল বাকি কোনো ডিজেল বা অকটেন কোনো কিছু ছিল না, কিন্তু তারা খবর পেয়েছেন যে পরিবাগ মেঘনা ফিলিং স্টেশন এখানে সঠিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, এবং এখানে সরবরাহ রয়েছে, এর জন্য এখানে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি কথা জানিয়ে রাখি, সরকার থেকে আমরা যেটা নির্দেশনা দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রতিটি ফিলিং স্টেশনে আপনার ট্যাগ অফিসার অর্থাৎ মনিটরিং অফিসার নিয়োগ করা হবে, কিন্তু এখন পর্যন্ত এই ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার বা মনিটরিং অফিসার আমরা এখন পর্যন্ত দেখতে পারি। তবে ফিলিং স্টেশনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত ট্যাগ অফিসার এসে পৌঁছায়নি, তবে তাদের কাছে পৌঁছে এই ফিলিং স্টেশনে পৌঁছে যাবে এই তথ্য তাদের কাছে রয়েছে, তিনি আসছেন। এবং আমরা এটাও জানি যে প্রত্যেকটা ডিপোতে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। অসাধু পাম্প মালিকরা যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে তেল কৃত্রিমভাবে মজুত করার, সেটি যেন কোনোভাবেই করতে না পারেন তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে জরিমানাও কিন্তু তাদেরকে করা হয়েছে। অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা যদি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে তেল মজুত করে থাকেন। এবং আপনারা আমার ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পরিবাগ থেকে ফিলিং স্টেশনের যে লাইন রয়েছে এটি কিন্তু দীর্ঘ শাহবাগ মেট্রো রেল স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে। তবে একটি খুশির সংবাদ, সেটা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে না। সকাল 7টা থেকে এখানে দেওয়া শুরু হয়েছে এই মেঘনা স্টেশনে ফিলিং স্টেশনে তেল দেওয়া, এবং এখানে এখন পর্যন্ত অনেক ঘন্টা দাঁড়িয়ে কিন্তু তেল পাচ্ছে না, এই ধরনের কোনো অভিযোগ কারোর মধ্যে এখন পর্যন্ত নেই। তারা বলছেন তারা রেশনিং পদ্ধতিতে 5 লিটার করে পাচ্ছেন, এবং রাইড শেয়ারিং যারা করছেন তারা সেই কাগজপত্র দেখালে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছে 600 টাকার তেল। এবং গাড়ি যেগুলো রয়েছে তারা বলছে যে অন্য ফিলিং স্টেশনে ঘুরেও তারা 5 লিটারও পাচ্ছেন না, তবে এই ফিলিং স্টেশনে তারা রেশনিং পদ্ধতিতে যেটা নির্ধারিত করা আছে 10 লিটার করে তারা খুব সঠিকভাবেই পেয়ে যাচ্ছেন। এবং এখানে ফিলিং স্টেশনে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তাদের কাছে ডিপো থেকে এখন পর্যন্ত তেলের গাড়ি এসে পৌঁছায়নি, তবে তাদের কাছে ডিপো থেকে ডিলারের মাধ্যমে যে গাড়িগুলো আসে তার 2টি গাড়ির ধরন রয়েছে, একটি হচ্ছে 18,000 লিটারের এবং আরেকটি আছে 30,000 লিটারের। এবং তারা যেটা বলছে এখন পর্যন্ত ডিপোতে ডিলারের যে লাইনগুলো এটা তীব্র আকার ধারণ করেছে বিধায় তাদের কাছে এখন পর্যন্ত ডিপো থেকে তেলের গাড়ি এসে পৌঁছায়নি। তবে গতকালকে তারা পেয়েছে 30,000 লিটারের যে সংগ্রহ তাদের ছিল সেটি দিয়ে তাদের আজকে সন্ধ্যা
7টা পর্যন্ত তারা চলতে পারবে বলে ফিলিং স্টেশন কিছুক্ষণ আগে আমাদের এটি নিশ্চিত করেছে। এবং তারা যেটা বলছে, তাদের এই মেঘনা ফিলিং স্টেশনে বর্তমানে গ্রাহকদের যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী 35,000 তাদের তেল প্রয়োজন হয় এবং তারা এখন পর্যন্ত সরকারিভাবে 30,000 পর্যন্ত তারা পেয়ে থাকেন। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তারা যে বলছেন পরশুদিন তারা পেয়েছে 18,000 লিটারের 2টি গাড়ি তাদের এখানে এসেছিল ডিপো থেকে, এবং গতকালকে এসেছিল 30,000 লিটারের একটি গাড়ি, কিন্তু এখন পর্যন্ত এটা আসেনি। এবং তারা বলছে যে ডিপোতে যে লম্বা লাইনগুলো রয়েছে ওই লম্বা লাইনগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আর সুশৃঙ্খলভাবে এটা সংগঠিত হয়ে থাকে তাহলে এই যে গ্রাহকদের তেল দেওয়ার যে লাইনটা এটাও কমে যাবে। এবং তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের এখানে যদি মজুদটা রয়ে থাকে তাহলে অন্য ফিলিং স্টেশনে কেন নেই? তখন তারা নিজেরাই স্বীকার করেছে এখানে অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা কিন্তু অতিরিক্ত লাভের আশা মজুদ করে রেখেছে, কিন্তু এই পরিবাগ মেঘনা স্টেশনে তারা বলছেন তাদের এই ধরনের কোনো নির্দেশনা নেই, তারা সরকারি নির্দেশনা মেনেই তারা চলছেন এবং জনগণের কোনো ভোগান্তি যেন না হয় সেদিকটি তারা আসলে খুব ভালোভাবে লক্ষ্য করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা অ্যাম্বুলেন্স দেখেছিলাম, অ্যাম্বুলেন্স ফুল করার যে ব্যাপারটা ছিল ফিলিং স্টেশনে, ওনারা বলছেন যে রোগী যদি থেকে থাকে অ্যাম্বুলেন্সে, সে সব থেকে প্রায়োরিটি বেসিসে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু টাঙ্কি ফুল করে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইভেট কারের যে লাইনগুলো ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকছে না, একটির পর একটি করে আস্তে আস্তে করে চলে যাচ্ছে এবং তাদের চাহিদা অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে। এবং আমরা একটু যদি কথা বলতে চাই আপনার কাছে, আপনি কয়টি স্টেশন ঘুরে এসেছেন? না, আমাদের তো সরকারি গাড়ি, তো আমাদের স্লিপে তেল দেয়, এই জন্য আমাদের যাওয়া লাগে না কোনো জায়গায়, মানে আমরা সামনের দিক দিয়ে তেলটা নিচ্ছি আর কি। এখানে 10 লিটার করে না, আমাদের তো আগের থেকে টাকা পেমেন্ট করা, আমরা তো বারবার আসতে পারবো না সরকারি গাড়ি, এই জন্য একবার নিলেও দেখা যায় যে 1 সপ্তাহ বা 5 দিন 6 দিন এরকম চলে যায়, এই জন্য আমাদের তেলটা যা লাগে তাই দেয় আর কি। শাওন, যে তথ্যটি আরেকটু দিতে চাচ্ছি সেটা হচ্ছে ফিলিং স্টেশনের সাথে সরকারি খাতে নিয়োজিত অ্যাপয়েন্টমেন্ট করা যদি থেকে থাকে আগে থেকে, সেক্ষেত্রে কিন্তু তাদের 20 লিটার করে দেওয়া হয়, 20 লিটার করে দেওয়া হয় সরকারি খাতে এবং অ্যাম্বুলেন্স বা জরুরি খাতে। সেক্ষেত্রে তাদের কিন্তু বেগ পোহাতে হয় না, এবং অ্যাপয়েন্টমেন্ট যদি করা না থাকে অর্থাৎ তাদের কাছে যদি স্লিপ না থেকে থাকে সেক্ষেত্রে তাদের কিছুটা সময় লাগে এবং 10 লিটারের বেশি কিন্তু সেখানে দেওয়ার কোনো সুযোগ নেই বলে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ তারা জানিয়েছে। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা চলতে পারবে, স্বাভাবিকভাবেই চলতে পারবে, তবে ডাবল ভাবে, অর্থাৎ যে গাড়িগুলো যাচ্ছে তেল 5 লিটার বা 10 লিটার করে, তারা যদি আবার আসে সেক্ষেত্রে তাদের কিছুটা ব্যাহত হয়। সেক্ষেত্রে আমরা একটু ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের কাছে, একজনের কাছে একটু যদি আমরা জানার চেষ্টা করব যে এখানে আপনার যে মজুদ রয়েছে এই মজুদ কয়টা পর্যন্ত থাকবে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই, আপনি যদি একটু বলতেন আপনাদের কাছে যে মজুদ রয়েছে সন্ধ্যা কয়টা পর্যন্ত চলবে? স্যারের সাথে কথা বলেন, তিনি আসবে। উনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলতে যাচ্ছে যে ওনার কাছে গাড়ি এখন পর্যন্ত এসে পৌঁছেনি, যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম। ডিপো থেকে গাড়ি আসলে তাদের এই সংকটটা একদমই থাকবে না এবং যতটুকু তাদের কাছে মজুদ রয়েছে তা দিয়ে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এবং কিছু গ্রাহক কিন্তু উদ্বিগ্নের কথা একটু বলছে যে সরকার থেকে বলা হয়েছে এপ্রিল মাস পর্যন্ত মজুদ রয়েছে, কিন্তু অন্যান্য কিছু পাম্প, এই পাম্পটি ব্যতীত অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেখানে কেন তেল বা পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না, এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে গ্রাহকদের মনে এসেছে যে কেন তাদের পাওয়া যাচ্ছে না, এবং যারা এই অসাধুভাবে এই তেল মজুদ করছে তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং ব্যবস্থা নেওয়া হলে আমার যেটা আর কি গ্রাহকরা যেটা বলছেন যে অচিরেই এই সমস্যার সমাধান হবে। শাওন, এই ছিল পরিবাগ ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী পরিবাগ থেকে ফিলিং স্টেশনের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সাদিয়া মো। নড়াইলে তেল না পাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকের চাকায় পৃষ্ঠ করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব 6। যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেনাপুল এলাকা থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত সুজাত আলীকে নড়াইলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতদের পরিবার।
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে চিড়িয়াখানার সামনে RS ফাহিমকে ঘিরে ধরে রেখে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় জনতা। এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশ। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলী নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে। সেগুলোর বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে নিয়ে ইতিমধ্যে থানা থেকে বের হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় 5 দিনের উদ্ধার অভিযান শেষে 26টি মরদেহ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। রোববার সন্ধ্যায় তিনি জানান, নতুন করে কোনো নিখোঁজের দাবি না থাকায় আপাতত অভিযান বন্ধ করা হয়েছে। তবে প্রয়োজনে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি। আপনারা দেখেছেন যে 26 তারিখ আনুমানিক 12:30টার পরে আমাদের কিন্তু 26তম যে মরদেহটা ছিল, এরপরে কিন্তু আর কোনো মরদেহ উদ্ধার করা হয়নি এবং কোনো ব্যক্তিও দাবি করেনি তার নিকট আত্মীয় স্বজন যে নিখোঁজ। তো তারপর আজকে হচ্ছে 29 তারিখ। আপনারা দেখলেন যে আজকে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত যে কেউ যদি দাবি যেহেতু করেনি, আবার আমাদের ফায়ার সার্ভিস যারা রয়েছে, আমাদের নৌবাহিনী বিশেষ যারা টিম রয়েছে, তারা কিন্তু আসলে নৌবাহিনী এসেছে আমার খুলনা থেকে, ফায়ার সার্ভিসের টিম হচ্ছে ঢাকা থেকে, আরিচা থেকে, তো ফরিদপুর থেকে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা মনে হয় আমরা হয়তোবা তাদের যে বিশেষ অভিযান সেটা আমরা স্থগিত করতে পারি। রংপুরে বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত। এর মধ্যে পীরগাছা উপজেলার পারুল, কৈকুড়ি সহ বেশ কয়েকটি ইউনিয়ন বিস্তীর্ণ এলাকায় আলুর ক্ষেতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এমনিতেই আলুর দাম কম, অন্যদিকে পানিতে তলিয়ে যায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন এলাকায় আলুর ক্ষেত পরিদর্শন করেছেন। পীরগাছা থেকে মোহাম্মদ খুরশিদ আলমের প্রতিবেদনে জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। হঠাৎ বৃষ্টিতে পানি জমে গেছে রংপুরের বিভিন্ন এলাকার ফসলি জমিতে। পচন ধরেছে অনেক জমির আলুতে। এতে করে স্থানীয় কৃষকরা পড়েছেন চরম বিপাকে। মৌসুমের শেষ সময়ে এসে ফলন নষ্ট হওয়ার ভয়ে কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। সার, বীজ ও শ্রমিকের বড় বিনিয়োগ হারানো নিয়ে শঙ্কিত কৃষকরা। আলু আমার 10 জন মাটি গাড়া, 10 জন মাটি 3.5 লাখ টাকা খরচ। এখন বিক্রি করলে 2 লাখ টাকা হয় না, 1,75,000 টাকা হয়। এই 9.5, 10, 9 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়। এইভাবে আমাদের লোকসান অনেক হবে। আমার 26 জন মাটি এক নিম্ন না হলে 2 লক্ষ টাকা লোকসান হয়ে যাবে। দীর্ঘ সময় পানি জমে থাকায় নষ্ট হয়েছে অনেক আলু। বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। বৃষ্টির কারণে অর্ধেক আলু লস এবং যত টাকা খরচ গেছে এত অর্ধেক টাকা উঠবে না। 1.5 লক্ষ টাকা খরচ। আলু বিক্রি হলে সর্বোচ্চ হয়তো 50-55 হাজার টাকা বিক্রি হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আলু চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে কৃষকদের দ্রুত আলু সংগ্রহ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে পানিটা নিষ্কাশন করে দ্রুত আলুটা তুলে ফেলানোর জন্য। তুলে তারা রোদে যদি শুকায়, পাশাপাশি ফ্যানের নিচে দিয়ে শুকায়, তাহলে আর কোনো সমস্যা হবে। পীরগাছা উপজেলায় 11,303 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এরই মধ্যে অধিকাংশ আলু উত্তোলন হয়েছে। পানি নিষ্কাশন করে বাকি আলু সংগ্রহ ও ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে কৃষকরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে মামলা দিয়েছে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশ। সাদুল্লাপুর উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র, মোটরসাইকেলের নম্বর প্লেট ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন জেলা ট্রাফিক পুলিশ। অভিযান পরিচালনাকালে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় 10টি মোটরসাইকেল জব্দ ও 4টি মোটরসাইকেল চালককে মামলা দিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাজিন আলী সোহাগ। বিপ্লবী নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিত নাগরিক কমিটি। নগরীর JM সেনের হল
মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অশোক চক্রবর্তী। এ সময় বক্তব্য রাখেন মিটুল দাশগুপ্ত, আয়ান শর্মা ও রাজীব ধরতমাল। বক্তারা অভিযোগ করেন সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, যা ইতিহাসে বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। তারা বলেন এ ধরনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং দেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আজম দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে। স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে সিজারিয়ান অপারেশন সহ সব ধরনের কার্যক্রম পরিচালনায় অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার বিকেলে শেরপুরের নালিতাবাড়ি শহরে অবস্থিত হাসপাতালটি সিলগালা করা হয়। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হুমায়ুন আহমেদ নূর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। রোববার দুপুর 2টার দিকে মুন্সিগঞ্জের লোজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর 4 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত হোসেন মুন্সিগঞ্জের শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আরাফাত তার 4 বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা 3 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দিনাজপুরে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। মডেল থানা পুলিশের উদ্যোগে গতকাল পার্বতীপুর প্রেস ক্লাব হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক আতাউর রহমান, মাই টিভির প্রতিনিধি আব্দুল আল মামুন, থানার সেকেন্ড অফিসার নিমাইল কুমার সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সরকারি সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সরকারি সিটি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সদরঘাট এলাকার কবি কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত কলেজের সরকারি সম্পত্তি ভূমিদস্যুরা অবৈধভাবে দখলের চেষ্টা করছে। বক্তারা জানান, দীর্ঘ 60 বছর ধরে এ জায়গাটি কলেজের শিক্ষক কর্মচারীদের ডরমেটরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেখানে নতুন একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তারা এ ধরনের দখল চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।